রেকর্ড তো হচ্ছেই, আপনি আমার সাথে ইয়ে করবেন পরে স্যার। এই চ্যাপ্টার থেকে। তো আমরা এখান থেকে কাজ বা কাজের বিভিন্ন প্রকার সম্পর্কে জানতে পারবো, কত ধরনের কাজ হইতে পারে, কাজ কি কিভাবে হইতে পারে। আর আরেকটা হচ্ছে ধ্রুব বল বা পরিবর্তনশীল বল দ্বারা কাজ। এটা তোমরা 9-10-এ যা পড়ছো সবই ছিল ধ্রুব বল দ্বারা কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কাজ এটা তোমার পড়ো নাই, এটা তোমাদের জন্য একটা নতুন একটা টপিক। আমাদের পরের ইয়েতে যাই। এখন প্রথমে আসো, বল এই কাজ কাকে বলে, কাজ বলতে আমরা কি বুঝি। এটা তোমরা অলরেডি ক্লাস 9-10-এ পড়ছো, কাজ বলতে আমরা কি বুঝি। তো এই জায়গাটায় দেখো যে কাজ বলতে একটু আমি এখানে দেখো কাজ বলতে আমরা কি বুঝি। তো সেক্ষেত্রে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলি। এখানে আগে তোমরা 9-10-এ অনেকে এরকম ছিল, বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়, অথবা বলের দিকে সরণের উপাংশ। সাধারণত আগে যেটা হইতো, যেদিকে বল প্রয়োগ করা হইতো ওই দিকেই বস্তুর সরণ হইতো, ফলে আমরা বলতাম বল এবং সরণের গুণফলকে কাজ বলে। কিন্তু অনেক সময় এমন হইতে পারে যে একদিকে বল প্রয়োগ করা হয়েছে, কাজ হয়তো বস্তুর সরণটা হয়তো ওইদিকে না হয়ে অন্যদিকে হয়েছে। তো যেহেতু তোমরা চ্যাপ্টার 2-তে ভেক্টরের ওখানে উপাংশ পড়ে অভ্যস্ত, ভেক্টরের উপাংশ, তো সেই ক্ষেত্রে আমরা এখানে উপাংশটা সহজেই ব্যবহার করতে পারবো। বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে বল এবং সরণের ভেক্টর গুণফলকে কাজ বলে। এই তোমরা তোমাদের ভিডিওটাকে বন্ধ করে দাও, পরে প্রশ্ন করার সময় দিব। বিক্রম, ভিডিও বন্ধ করে দাও, অডিও ভিডিও সব বন্ধ করে দাও। তাহলে আমরা কাজের সংজ্ঞা হচ্ছে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল বলে। আচ্ছা আমাকে একটু একজন বলো তো, আমাকে দেখতে পাচ্ছ কিনা? দেখা যাচ্ছে না? তাহলে আমি মাঝে মাঝে বোর্ডে দরকার হলে বোর্ডে চলে যাব। তো এখানে এই জিনিসটা তাহলে ক্লিয়ার করার জন্য আমি একটু বোর্ডে চলে যাই। দেখো, বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, এটা দ্বারা আসলে মূলত আমরা বলের দিকে সরণের উপাংশ বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি, যদি আমরা একটু চিত্র এঁকে ফেলি। দেখো তো, বোর্ড দেখা যাচ্ছে? স্যার আরেকটু নিচে করলে ভালো হতো স্যার। নিচে করতে হবে। এখন আশা করি দেখা যাচ্ছে না? জি স্যার। আরেকটু নিচে, আরেকটু নিচে। এখন দেখা যাচ্ছে? জি স্যার। তো এখানে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ, এটা দ্বারা আসলে আমরা কি মিন করতে চাচ্ছি। এটা হচ্ছে সানোয়ার স্যার একটু রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি ইয়েটা যদি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে আপনি বোর্ডে যান, তাহলে স্টুডেন্টরা আপনাকে স্পিকার ভিউতে দেখতে পারবে, বোর্ডটা বড় দেখতে পারবে আর কি। স্ক্রিন শেয়ারটা জাস্ট বন্ধ করে দেখলে আবার চালু করতে হবে। জি, স্ক্রিন শেয়ারটা পরে আবার চালু করে দিলেন, আর ইয়েটা তো থাকবে, সমস্যা নেই। আচ্ছা স্যার জি, এবারে আপনি স্যার স্পিকার ভিউ দিয়ে দিলে আপনি যেটা লেখছেন ফুল বোল্ড ছেলেরা বড় করে দেখতে পারবে। থ্যাংক ইউ স্যার। এখন ঠিক আছে? জি স্যার। স্যার আর একটু উপরে নেন স্যার। আর একটু উপরে নেবেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। বাস। আচ্ছা, এখানে আমরা যেটা বলতেছিলাম যে বল এবং বলের দিকে সরণের উপাংশ যেটা বলতেছিলাম, এটা একটু দেখো খেয়াল করে। এখানে মূলত হচ্ছে, ধরো এটা একটা বস্তু, এই বস্তুটাকে যদি আমি এদিক থেকে বল প্রয়োগ করি, তাহলে আমি এদিকে বল প্রয়োগ করলাম, বস্তুটা এদিকে চলে গেল। যদি বস্তুটা এইদিকে তার সরণ হয়, তাহলে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সে এখান থেকে ধরো এই অবস্থানে চলে আসছে, সে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। তাহলে যেদিকে বল প্রয়োগ করা হলো বস্তুটা ঠিক এই দিক বরাবরই চলে গেছে, অর্থাৎ বল এবং সরণের দিক একই দিক বরাবর। তখন আমরা বলি W =
এফ এস। কিন্তু যদি এমন হয় বস্তুর এইদিকে না গিয়ে বস্তুটা এইদিকে চলে গেছে, তখন বলের দিকে উপাংশ বলতে, বলের দিকটা কোন দিকে, বলের দিকটা হচ্ছে এই বরাবর। তাহলে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই বস্তুটা যেখানে গেছে ওখান থেকে আমি বলের দিকের উপর লম্ব টানবো। লম্ব টানলে যে দূরত্বটা এখানে পাওয়া যাবে এটাই মূলত হচ্ছে বলের দিকে তার সরণের উপাংশ। বলের দিকে সরণের উপাংশ যদি এটা ডি হয় তাহলে আমরা এটা বলবো এফ ইন্টু ডি। আগে দেখো প্রথমে ছিল এই অবস্থানে, এ থেকে যদি বিতে যায় তাহলে তার দূরত্ব বা সরণকে আমরা বলি এস। যদি এ থেকে বিতে না গিয়ে যদি সিতে যায় তখন আমরা বলবো এখানে যে এই বস্তুটা যেহেতু সিতে গেছে তখন দেখো আমরা এটাকে বলতে পারবো যে তার সরণটা থেকে তখন কিন্তু আর এ থেকে বি বা এ থেকে সি না, তখন তার সরণ হচ্ছে এ থেকে এই পর্যন্ত, মানে ডি দূরত্বটা হচ্ছে বলের দিকে সরণ। তো এই ডিটাকে আমরা আবার বের করতে পারবো এইভাবে, যদি মনে করি যে এ বি যে দূরত্ব গেছিল এ সি একই দূরত্ব কিন্তু দিকটা আলাদা, তাহলে আমি বলতে পারবো যে এই দূরত্বটাও কিন্তু এস। যদি আমি ডিটাকে এস আকারে বের করি, এই কোণটা যদি হয় থিটা, তাহলে আমরা এটা জানি কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। এটা যদি থিটা হয় তাহলে এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। তাহলে কস থিটা হচ্ছে ডি বাই হচ্ছে এস, ডি সমান সমান এস কস থিটা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে এফ এস কস থিটা। তো এখান থেকেই মূলত এই সূত্রটা আসে যে কাজ সমান সমান এফ এস কস থিটা। আবার উল্টাও হইতে পারে, যেমন ধরো বস্তুটাকে আমি বল প্রয়োগ করলাম এই বরাবর, বস্তুর ওইদিকে না গিয়ে সেই দিকে চলে আসছে, এইদিকে চলে আসছে, এটা ধরো ডি পজিশনে চলে আসলো, তাহলে আমি নিশ্চয়ই বলের দিকে যখন আমি লম্ব টানবো এই দূরত্বটা যেটা পাওয়া গেল, যদি আমি বলি এটা ডি প্রাইম, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু এটা হবে এফ ডি ওয়ান। কিন্তু এখন একটা বিষয় দেখো, এটা বলের দিকে কিন্তু সরণ হয় নাই, বলের দিক হচ্ছে এই বরাবর, সরণটা হচ্ছে উল্টা দিকে, এই জন্য আমরা এখানে একটা মাইনাস সাইন ইউজ করি। অথবা যদি মাইনাস সাইন আমরা নাও ইউজ করি পরে কোণের মান থেকে চলে আসবে। এই কোণটা দেখো, এই থিটাটা এটা হচ্ছে গ্রেটার দেন 90। তো আমরা যদি মনে করি যে না ঠিক আছে আমি এই অ্যাঙ্গেলটা ইউজ করবো থিটা হিসেবে, এটা হচ্ছে থিটা ওয়ান, তাহলে এই দূরত্বটা কত হবে, এটা যদি বলি ডি প্রাইম দিচ্ছি আমরা আগে থেকে, এই দূরত্বটা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দিচ্ছি ডি প্রাইম, তাহলে সেক্ষেত্রে আমি এই থিটা ওয়ান দিয়ে যদি ধরি তাহলে এটা আসবে এফ এস কস থিটা ওয়ান। কিন্তু আমাদের ছিল এটা হচ্ছে সরণের দিক আর এইটা হচ্ছে বলের দিক, এই ডান দিকে হচ্ছে বলের দিক, এটা হচ্ছে সরণের দিক, তাহলে কোণ নিতে হবে বল এবং সরণের মাঝখানে কোণ, মানে এই কোণটা নিতে হবে। কিন্তু আমি এই কোণটা নিছি, তাহলে এই কোণটা যদি এটা যদি চেঞ্জ করি তাহলে দেখো এটা কত আসবে, এফ এস কস 180 মাইনাস থিটা, আর এটা হচ্ছে এফ এস কস থিটা, কোয়াড্রেন্ট যদি করি এখানে একটা মাইনাস সাইন আসবে, বোঝা যাচ্ছে নিচে একটা মাইনাস সাইন আসবে, যে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এফ এস কস থিটা। ক্লিয়ার এই পর্যন্ত? এখন দেখো এখানে তাহলে একটা বিষয় আমরা বুঝতে পারলাম, যদি সরণটা বলের দিকে হয় অর্থাৎ এই থিটা কোণটা যদি 90 অথবা তার থেকে কম হয়, মানে 90 থেকে যদি কম হয় তাহলে আমরা পাচ্ছি ধনাত্মক, যদি থিটাটা 90 থেকে বেশি হয় তাহলে কাজ পাবো ঋণাত্মক, আর থিটা যদি 90 হয় তাহলে কাজ পাবো 0। তাহলে আমাদের মেইন সূত্র হচ্ছে W ইকুয়ালস টু এফ এস কস থিটা, এখানে থিটার উপর ডিপেন্ড করবে, থিটা যদি হয় 90 থেকে ছোট তাহলে আমার কাজটা হবে ধনাত্মক, থিটা যদি হয় 90 থেকে বড় তাহলে কাজটা হবে ঋণাত্মক, থিটা যদি হয় 90 তাহলে কাজটা হবে 0। ঠিক আছে, আমরা আবার একটু স্ক্রিন শেয়ারে চলে যাই। দেখো ওখানে
শেষ লাইনটা স্যার, শেষ লাইনটা। এখানে দেখো এই কাজ এটা, যদিও এখানে দেখো বল হচ্ছে ভেক্টর রাশি, দূরত্ব সরণটা হচ্ছে ভেক্টর রাশি, তারপরে আমরা কাজটাকে বলি স্কেলার রাশি। সাধারণত তোমরা চ্যাপ্টার 2 তে দেখছো যে দুইটা ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশিও হইতে পারে, ভেক্টর রাশিও হইতে পারে। যদি ভেক্টর রাশি হয় তাহলে এটার মধ্যে হবে ক্রস গুণন, আর যদি ডট গুণন হয় তাহলে হবে স্কেলার রাশি। এখানে মূলত দেখো এফ এস কস থিটা, এফ এস কস থিটা যদি হয় তাহলে এই দুটার মধ্যে স্কেলার গুণন হবে এফ ডট এস। এই জন্যই মূলত কাজটা হচ্ছে স্কেলার রাশি, যেহেতু এফ এবং এস ভেক্টর, এদের মধ্যে ডট গুণ, এই জন্য কাজটা হবে স্কেলার রাশি। আর আমরা এটাকে প্রকাশ করি ডব্লিউ দিয়ে, এটা একক মাত্রা সব দেওয়া আছে। এবার আমরা যদি একটু সামনে যাই, আগাচ্ছে না। আচ্ছা, এখানে দেখো তাহলে এখান থেকে আমরা মূলত কাজের সূত্র দেখতে পাচ্ছি। কাজের সূত্র যে কাজ তাহলে ডব্লিউ সমান সমান এফ এস কস থিটা অথবা ডব্লিউ সমান সমান এফ ডট এস। এফ হচ্ছে ভেক্টর রাশি, এস হচ্ছে ভেক্টর রাশি, কাজে সেক্ষেত্রে এখান থেকে বলতে পারবো যেটা হবে এফ ডট এস। আচ্ছা, এখন একটা ছোট্ট একটা উদাহরণ, একেবারেই সহজ। যদি এমন হয় যে কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করা হলো, তা সেই বলের পরিমাণ হচ্ছে 10 নিউটন, আর বস্তুটা বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে সরে গেল। যদি আমরা চিত্রটা এঁকে দিই বোর্ডে, তাহলে অনেকটা এরকম হবে যে এইদিকে বল প্রয়োগ করা হয়েছিল, এফ সমান সমান 10 নিউটন, চলে গেছে এইদিকে, এটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে এস হচ্ছে 20 মিটার। তাহলে সেক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ হবে এফ এস কস থিটা, আমরা সরাসরি এখানে বসাই দেব এফ এস কস থিটা। তবে অবশ্যই একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমাদের একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনটা, কোন অবশ্যই বল এবং কোন অবশ্যই বল এবং সরণের মধ্যবর্তী কোণ হইতে হবে। কোণ অবশ্যই বল এবং সরণের মধ্যবর্তী কোণ হইতে হবে, অন্য কোনো কোণ নেওয়া যাবে না। যেমন আমি যদি উদাহরণস্বরূপ একটা অঙ্ক এখানে দেই, উদাহরণস্বরূপ, যে যাতে তোমরা ক্লিয়ার হইতে পারো, সেটা হচ্ছে আবার একটু বোর্ডে দেখো। আমরা যদি এইদিকে চলে যাই, দেখো এখানে তোমরা সবাই যে ক্রাম খেলতে পারো, তো ক্রামের মধ্যে এরকম হলো যে কোন একটা ক্রামের গুটিকে এই পজিশনে ছিল, তো কেউ এই দিক থেকে তাকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার ফলে সে বলটা এই বরাবর তার বল কাজ করলো, সে এই দিকে চলে গেল, যেটা আমরা একটু আগে একটা উদাহরণ দিয়ে দেখলাম। তো তাকে যে বলে ধাক্কা দেওয়া হয়েছে সেটা যদি 2 নিউটন হয়, আর সে যদি এই 60 ডিগ্রি কোণে এই 2 মিটার এদিকে সরে যায়, 2 মিটার আসলে বোর্ডের মধ্যে এত বড় জায়গা নাই, ধরো 20 সেন্টিমিটার সরে গেল, 20 সেন্টিমিটার সরে এইখানে চলে আসলো, তাহলে আমরা খুব সহজে আগের মতো করে কাজটা বের করব যে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস 60। এখানে এফ 2, এস তোমরা জানো 0.2 হবে, আর কস 60 হচ্ছে হাফ, তাহলে এটা কত আসবে 0.2 জুল। ঠিক এইরকম একটা ঘটনায় যদি এমন হয়, কেউ যদি এরকম সিঁড়ি বেয়ে বা এরকম কোনো ঢালু রাস্তা বেয়ে, যেটা মাটির সাথে 6 ডিগ্রি কোণ, এটা বেয়ে যদি কেউ উপরে উঠে যায়, সে ধরো 20 সেন্টিমিটার না, সে এখন
5 মিটার উপরে উঠে গেল, এই রাস্তা বেয়ে 5 মিটার উপরে উঠে গেল। তো তার একটা ভর দেওয়া আছে, ওই ব্যক্তির একটা ভর দেওয়া আছে, যে ব্যক্তির উঠে গেল তার ভর হচ্ছে ধরো 60 কেজি। তাহলে সে কতটুকু কাজ করলো? তখন আমরা কি বলবো? এফএস কস থিটা। আর স্বভাবতই আমরা এফ কত দিব? এফ কে আমরা বলবো mg s cos থিটা। এখানে m হচ্ছে 60, g হচ্ছে 9.8, s হচ্ছে 5 মিটার। cos থিটা এটা কত দিব? একজনের ভিডিও অন দেখা যাচ্ছে, বলো তো কত হবে এটা cos থিটা? কি মনে হয় এটা কত হতে পারে? স্বভাবতই চিত্র দেখে মনে হচ্ছে যে এখানে 60 হতে পারে, কিন্তু আসলে এটা 60 হবে না, এখানে হবে 30। এখানে 30 ডিগ্রি হবে, কেননা আমরা সবসময় বলছিলাম যে এটা হচ্ছে সমতল ভূমি। আর এখানে যে লোকটা কাজ করতেছে, যে লোকটা উপরে উঠতেছে, সে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে। অভিকর্ষ বলটা কাজ করবে সবসময় নিচের দিকে, অভিকর্ষ বলটা কাজ করবে নিচের দিকে। কাজে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30। এটা যদি আমি সরণ ধরে নিই, আর এটা যদি বল হয়, তার মাঝখানে কোণ হচ্ছে 30, কাজে এটা cos 30 ধরে করতে হবে। হ্যাঁ, কেউ যদি মনে করে যে উপরে উঠতেছে, তো আমি এটাকে এই দিক বরাবর ধরবো, উপরে উঠতেছে এই দিক বরাবর ধরবো, তাহলে তুমি ধরতে পারো 150। তাহলে সেক্ষেত্রে cos 30 অথবা 150। যদি আমি cos 30 ধরি তাহলে কাজটা ধনাত্মক আসবে। আর যদি আমি বলি যে 60 ইন্টু 9.8 ইন্টু 5 ইন্টু হচ্ছে cos 150, মান একই আসবে, শুধু এটা আসবে প্লাস আর এটা আসবে মাইনাস। আমরা জানি অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা যে উপরের দিকে যাই, অভিকর্ষ বিরুদ্ধে যদি আমরা উপরের দিকে যাই তাহলে কাজ হয় ঋণাত্মক, আর অভিকর্ষ বলের বিরুদ্ধে নিচের দিকে নামি তাহলে কাজ হয় ধনাত্মক। এটা তুমি বলতে পারো যে নিচের দিকে নামতেছে, আর এটা হচ্ছে উপরের দিকে উঠতেছে। ঠিক আছে? কাজেই সবসময় কোন যেটা দেওয়া আছে ওইটাকেই cos থিটা হিসেবে ব্যবহার করা যাবে না, বিশেষ করে অভিকর্ষ বলের ক্ষেত্রে। অভিকর্ষ বলের ক্ষেত্রে আমরা দেখবো যে অবশ্যই বল এবং স্বর্ণের মাঝখানে কোণ ব্যবহার করতে হবে। ক্লিয়ার এটা তাহলে? স্যার স্যার হ্যাঁ, স্যার এই যে cos 30 টা কেন হয়েছে এটা আরেকবার বুঝাই দেন। cos 30 কেন হলো? এখানে হচ্ছে যে আমরা বলতেছিলাম যে যে লোকটা এই বরাবর উপরের দিকে উঠবে অথবা এই দিকে নামবে, সে মূলত যে বলের বিরুদ্ধে কাজ করতেছে সেটার নাম হচ্ছে অভিকর্ষ বল। আর অভিকর্ষ বলটা সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে এখানে যে আমার যে বলটা, এটার দিক হচ্ছে এই পজিশন থাকলে এই বরাবর, এই পজিশন থাকলে এই বরাবর, সবসময় নিচের দিকে। এই লোকটা যদি উপর থেকে নিচের দিকে নামে তাহলে তার সরণের দিক হচ্ছে এই বরাবর। তাহলে এস এবং এফ এদের মাঝখানে কোণ হচ্ছে 30, কিন্তু এই 30 কিন্তু এখানে দেওয়া ছিল না, কোশ্চেনের মধ্যে এই 30টা দেওয়া নাই। কোশ্চেন দেওয়া আছে এই কোণটা, যে একটা লোক 60 ডিগ্রি কোণে ঢালু বা 60 ডিগ্রি কোণে আনত কোন তল বেয়ে আস্তে আস্তে উপরে উঠতেছে, বা তল বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, এরকম ছিল। যদি নিচের দিকে নামে তাহলে আমরা তখন 30 দিব, এটা ধনাত্মক হয়ে যাবে। যদি উপরের দিকে ওঠে তখন আমরা এখানে দেবো 150, কারণ তখন এস এর দিক হচ্ছে এটা, বলের দিক সবসময় এটা, এই জন্য 150 হবে। ঠিক আছে? সাধারণত অভিকর্ষ বলের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটে, কোনটা একটু হিসাব করে দিতে হবে, আর বাদ বাকিগুলো তো বল আর সরণ দেওয়াই থাকে। ক্লিয়ার তাহলে এটা? এবার আমরা আবার স্যার আমরা অবশ্য পরে একটু সময় দিব, ওই যে শেষের দিকে 15 মিনিট সময় থাকবে, তোমরা কথা বলতে পারবো, যার যার প্রশ্ন আছে করতে পারবো, তারপর যদি ইমার্জেন্সি থাকে তারপর জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এরপর আসো দেখি আমরা একটু আগাই। এখানে বল কত ধরনের হতে পারে অলরেডি আমরা একটু আলোচনা করে ফেলছি, বল কত ধরনের হতে পারে। তো এখানে দেখো বল কত ধরনের হতে পারে। তো আমরা এখানে এই কাজ কত ধরনের হতে পারে। কাজ সাধারণত দুই ধরনের কাজ হয়, আমরা অলরেডি দেখছি যে ধনাত্মক কাজ আর হচ্ছে ঋণাত্মক কাজ। যে কাজটা বলের দ্বারা হয় আমরা সেটাকে বলি ধনাত্মক কাজ, আর যে কাজটা বলের দ্বারা হয় না, বলের বিরুদ্ধে হয়, সেটাকে বলি আমরা ঋণাত্মক কাজ।
স্বাভাবিকভাবেই ধরো কোনো একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, দুই দলের মধ্যে খেলা। তো যদি এমন হয় যে দুই দল খেলতেছে, কিছু সাপোর্টার আছে এ দলের, কিছু সাপোর্টার আছে বি দলের, তো স্বাভাবিকভাবে কোনো না কোনো দল তো জিতবে। তো ধরো এ দল জিতে গেল, তাহলে এই রেজাল্টটা বি দলের বিরুদ্ধে গেল। আবার যদি এই রেজাল্টটাই এ দলের পক্ষে গেল, ঠিক একইভাবে কোনো একটা কাজ, অবশ্যই সেখানে বল উপস্থিত থাকতে হবে, বল ছাড়া কাজ হবে না। কোনো একটা কাজ একটা বলের জন্য যদি ধনাত্মক হয়, ঠিক অপর একটা বলের জন্য সেটা ঋণাত্মক হতে পারে। যেমন ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি, কোনো বস্তুকে আমরা যদি টেনে উপরের দিকে তুলি, তাহলে অভিকর্ষ বলের জন্য, কারণ অভিকর্ষ বল তাকে নিচের দিকে নামতেছে, আর আমরা যদি তাকে টেনে যদি উপরের দিকে উঠাই, তাহলে দেখা যাবে এই কাজটা হবে অভিকর্ষ বলের জন্য ঋণাত্মক। কিন্তু আমি তো উঠাচ্ছি, এজেন্ট অর্থাৎ যে টেনে তুলতেছে তার জন্য কাজটা হবে ধনাত্মক। আর ধনাত্মক কাজের ক্ষেত্রে সবসময় বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ সবসময় 90 থেকে কম হবে, লেস দেন 90 ডিগ্রি হবে। ধনাত্মক কাজের ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রির চেয়ে কম হবে। ঠিক অনুরূপভাবে ঋণাত্মক কাজ যদি হয়, ঋণাত্মক কাজের জন্য সবসময় থিটা এর ভ্যালু 90 থেকে বড় হবে। থিটা এর মান কোনো অবস্থাতেই 180 থেকে বড় হতে পারবে না। সর্বোচ্চ থিটার মান 180 পর্যন্ত, 0 থেকে নিয়ে 180 পর্যন্ত হইতে পারবে। ক্লিয়ার? তাহলে এটা 0 থেকে নিয়ে 180 পর্যন্ত হইতে পারবে, 180-এর চেয়ে বড় হইতে পারবে না থিটার ভ্যালুটা। তাহলে আমরা বলবো যদি থিটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে ধনাত্মক কাজ, আর থিটা যদি স্থূল কোণ হয় তাহলে সেটা হবে ঋণাত্মক কাজ। এরপরে আছে বিভিন্ন বল দ্বারা কাজ। বিভিন্ন বল দ্বারা কাজ যদি আমরা চিন্তা করি, সাধারণত আমরা দুই ধরনের বলের ক্ষেত্রে বলি, যেমন ধ্রুব বল দ্বারা কাজ। এটা তোমরা 9-10-এ যত অঙ্ক করছো, কাজের অঙ্ক সব ছিল ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এখানে বলের মানটা সবসময় সমান থাকবে, ধ্রুবক থাকবে। আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এখানে বলের মানটা বারবার পরিবর্তন হবে, অথবা দিকও পরিবর্তন হতে পারে, মানও পরিবর্তন হতে পারে, দিকও পরিবর্তন হতে পারে। যেমন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, আমরা যে উদাহরণটা এখানে পড়লাম, এখানে যে উদাহরণটা পড়লাম এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এখানে দেখো আমরা জি এর মানটা, বস্তুর ভর তো কোনো পরিবর্তন হবে না, জি এর মানটা ফিক্স করে ধরে নিচ্ছি। তো অল্প দূরত্বের ক্ষেত্রে জি এর মানটা ফিক্স থাকে, কিন্তু দূরত্ব যদি অনেক বেশি হয়, ধরো আমি একটা বস্তুকে অনেক দূরে পাঠাবো, ধরো এই পৃথিবী থেকে তাকে একটা উপগ্রহে পাঠাই দিব বা চাঁদে পাঠাই দিব, তখন দেখা যায় জি এর মানটা চেঞ্জ হবে। তখন এই কাজটাই আর তখন ধ্রুব বল দ্বারা কৃত কাজ হবে না, তখন আমি আর এই সূত্র ব্যবহার করতে পারবো। কাজে আমরা আগে যে সূত্রগুলো পড়ছি সবগুলো সূত্র ছিল ধ্রুব বল দ্বারা কৃত কাজ। অথচ বাস্তব ক্ষেত্রে এই মহাকর্ষ বল বাদে, বাস্তব ক্ষেত্রে বা অভিকর্ষ বল বাদে, যেটা অল্প দূরত্বে, বাস্তব ক্ষেত্রে যত বল আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিবর্তনশীল বল ইউজ করি। যেমন ধরো একজন ফুটবলার মাঠে খেলতেছে, তো মাঠে খেলার সময় সে যদি একটা বলকে এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাবে, দেখবো যে বারবার বল প্রয়োগ করে, কিছুক্ষণ সব সময় একেবারে এই মাথা থেকে ওই মাথায় যাওয়া পর্যন্ত সে সবসময় একই পরিমাণ বল প্রয়োগ করে না, সে যে কাজ করছে বারবার চেঞ্জ হচ্ছে। তো এই জন্য এই পরিবর্তনশীল বলটা এটা পড়া খুব জরুরি। হ্যাঁ, আমরা তো এখানে পড়বো যে পরিবর্তনশীল বল দ্বারা কয়েকটা উদাহরণ দেওয়া আছে। যেমন ধরো স্প্রিং বল দ্বারা কৃত কাজ। একটা স্প্রিং কে তুমি যদি টেনে লম্বা করতে চাও, তো একটা স্প্রিং তুমি স্বভাবত দেখবো যে 1 সেন্টিমিটার লম্বা করতে যে পরিমাণ বল লাগে, 2 সেন্টিমিটার লম্বা করতে একই পরিমাণ বল লাগে না। 2 সেন্টিমিটার করতে ধরো প্রথম 1 সেন্টিমিটার তুমি লম্বা করলো, তোমার লাগলো 10 নিউটন, পরবর্তী 1 সেন্টিমিটার দেখবো যে 10 নিউটন লাগতেছে না, আরো বেশি লাগতেছে। ঠিক আছে? তো আমরা এটাকে মানে যত বেশি লম্বা করবো তত বেশি বল লাগে। তো সেক্ষেত্রে আমরা স্প্রিং বলেরটা এইভাবে দিই, F প্রপোর্শনাল টু X। এখানে একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করব, সেটা হচ্ছে F সমান সমান KX। এটা হচ্ছে স্প্রিং বল। এই কে এর মানের উপর নির্ভর করবে যে স্প্রিং বলের মানটা কত হবে, বা X যত বেশি হবে বলের মান তত বেশি হবে, X যত কম হবে বলের মান তত কম হবে। এই জন্য এটা হচ্ছে পরিবর্তনশীল বল। এছাড়াও তুমি চ্যাপ্টার 7-এ পড়ছো YAL
বাই হচ্ছে এল। মনে আছে এটা চ্যাপ্টার 7 এ পড়ছিলাম যে এটা হচ্ছে স্থিতিস্থাপক বল। তো স্থিতিস্থাপক বলের ক্ষেত্রেও এটা একটা পরিবর্তনশীল বল, কারণ দৈর্ঘ্য বিভিন্ন প্রকারে বৃদ্ধি পাবে। তারপরে মহাকর্ষ বল জি এম এম বাই হচ্ছে আর স্কোয়ার। এখানে আমরা জানি এই আর এর মানটা পরিবর্তন হয়, আর এর মানটা পরিবর্তন হওয়ার কারণে এফ এর মানটাও পরিবর্তন হবে। এই জন্য এগুলো সব হচ্ছে পরিবর্তনশীল বল। তো যেহেতু ধ্রুব বলের কাজ আমরা 9 এ পড়ছি, এই জন্য এটা নিয়ে এখানে আর বেশি আলোচনা করব না। আমরা মেইনলি যাব হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ আমরা কিভাবে বের করতে পারি। তবে এছাড়াও আরেকটা বল আছে যেটাকে আমরা বলি হচ্ছে কর্মহীন বল বা কেন্দ্রমুখী বল। কর্মহীন বল বা কেন্দ্রমুখী বল, এই বলটা যেটা, এটা কোনো কাজ করে না, মানে এই বলের দ্বারা কোনো কাজ হয় না, অথচ বস্তুর স্মরণ হয়, বস্তুটা গতিশীল হয়। তো এটা হচ্ছে কি ধরনের, সেটা হচ্ছে একটা বস্তু যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরে, বারবার যদি ঘুরতে থাকে, বৃত্তাকার পথে সমদ্রুতি যদি ঘুরতে থাকে, তাহলে দেখবো যে প্রত্যেকটা সময়ে তার দিকটা পরিবর্তন হচ্ছে। কিন্তু বস্তুটার দিকের পরিবর্তন হচ্ছে, আর এই জায়গায় কোনো আমি কাজ পাচ্ছি না, কারণ কেন্দ্রমুখী বল সবসময় এই বলের দিক হচ্ছে এই বরাবর, আর স্মরণ হচ্ছে এখানে। এখানে অ্যাঙ্গেল কত, থিটা হচ্ছে 90। কাজে আমরা বলি এটা হচ্ছে এফ এস কস থিটা সমান সমান 0 হবে। কাজে এটাকে আমরা বলি কর্মহীন বল, কোনো কাজ করবে না। তাহলে এই সমস্ত বলের ক্ষেত্রে কোনো কাজ হবে না, এটা একটা সাম্য বলের মতো কাজ করবে। আর কারণ যে পরিমাণ বল কেন্দ্রের দিকে কাজ করবে, ঠিক এই পরিমাণ বল বাইরের দিকে কেন্দ্রমুখী হিসেবে কাজ করবে। সেন্টিপেটাল আর সেন্ট্রিফিউগাল, একটা বল ভিতরের দিকে সমমানের, আরেকটা বল বাইরের দিকে কাজ করবে। এই জন্য আমরা একে বলি কর্মহীন বল। তো এবার আসো যে আমরা কিভাবে একটা পরিবর্তনশীল বল দ্বারা কাজ করব। পরিবর্তনশীল বলের দ্বারা কাজের ক্ষেত্রে আসলে ইন্টিগ্রেশন করতে হয়, নর্মাল নিয়মে ওই যে এফ এস এটা দিয়ে হবে না। তো আমরা যদি একটু ডিটেইলসে পড়ি একটা ইয়ে দিয়ে, আমরা স্ক্রিনশটটা বন্ধ করে দিয়ে এখন একটু বোর্ডে চলে যাব পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ শেখার জন্য। তো সেক্ষেত্রে বোর্ডটা খেয়াল করো যে আমরা যদি বোর্ডে চলে আসি, পরিবর্তনশীল বল যদি আমরা এরকম একটা বল নেই, এটা এই ধরো একটা বল এফ, এটা এক্স। এখন দেখো এই বরাবর হচ্ছে এফ, এই বরাবর হচ্ছে এক্স। এখানে এক্স এর উপরে এফটা হচ্ছে ডিপেন্ডেন্ট। যত এক্স এর মান পরিবর্তন হচ্ছে, দেখো যখন এক্স এর মান এইটা, তখন এফ হচ্ছে এটা, একটা নির্দিষ্ট সময় পরে এফ হচ্ছে এটা, এক সময় এইটা, বারবার চেঞ্জ হচ্ছে। তো আমরা এটা জানি যে ডাব্লিউ সমান সমান এফ এক্স, এটাতে বের করতে পারতাম যদি এটা ধ্রুব বল হইতো। এখান থেকে এই পর্যন্ত এক্স আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এফ। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই বলের মানটা বারবার পরিবর্তন হচ্ছে। তো এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে ছোট 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 অংশে ভাগ করে, এমন ছোট ছোট অংশে ভাগ করব, প্রত্যেকটা অংশের পুরুত্ব এটা হচ্ছে ডেল এক্স, আর প্রত্যেকটা অংশে এফ এর মানটা পরিবর্তনশীল। তবে এত ছোট ছোট ভাগ করব যেন এই এফ, এখানে যে এফ, এই পুরো অংশের মধ্যে এফ সেম থাকে, পাশেটাতে সেম থাকবে না, প্রত্যেকটা অংশে এফ এর মান যেন সেম থাকে। তাহলে আমরা সেক্ষেত্রে এরকম পুরোটাকে যদি ভাগ করে ফেলি, সবগুলো ছোট 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 আকারে যদি ভাগ করে ফেলি, তখন দেখো আমরা বলতে পারবো যে f1 del x, f2 del x, f3 del x, এইভাবে fn n সংখ্যক ভাগ করে ফেললাম। সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমি কৃত কাজ পাবো, n সংখ্যক ভাগ করে ফেলছি। এখন এই n সংখ্যাটা এত বেশি হবে যে অনেক বেশি হবে। কেন এটা বেশি হবে? কারণ যত স্যার ভাগ করাটা বুঝি নাই স্যার। মানে এই যে ছোট 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 আগে ভাগ করলাম না, আচ্ছা জি আমরা স্যার। আরেকটু চিন্তা করে দেখো, এইখানে আর এইখানে এইখানে এফ এর মানটা ভ্যারি করতেছে না? তো জি আমরা স্যার। ছোট ছোট অংশে ভাগ করলাম। ধরো যদি আমি শুধু এই চিন্তা করি যে ভাগটা হচ্ছে আমার এই কলমের কালিটা, কলমের এই লাইনটা এতটুকু ছোট ছোট ভাগ করলাম,
তাহলে এই কালির অংশের মধ্যে দেখো এফ এর মানটা কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না, আমি একই রকম ধরতে পারবো জি স্যার। এরকম। তো আমি এখানে ধরো এইটুকু জায়গার মধ্যে যদি 1 কোটি সংখ্যক ছোট 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 ভাগ করি, 1 কোটি সংখ্যক, তাহলে এই লাইনগুলো এত কাছাকাছি হবে যে সবার এফ আলাদা আলাদা হইলেও এক একটা ভাগে এফ কিন্তু সমান থাকবে। এই অডিও বন্ধ করো। প্রত্যেকটা ভাগের মধ্যে এফ আলাদা আলাদা হইলেও কিন্তু এক একটা ভাগে এফ এর মান সমান হবে। এটা এখানে যে F1 হবে, এখানে F1 আলাদা হবে, এটা F2, এটা F3, এটা F4, কিন্তু এই ভাগের মধ্যে সম্পূর্ণ F1 এক। বুঝতে পারছো? তাহলে আমরা জি এখানে স্যার বুঝছি। একটা লিমিটেশন দিব, লিমিট del x টেন্ডস টু 0, মানে এই ভাগ যদি ইনফিনিটি সংখ্যক হয় তাহলে del x এর মান এত চিকন হবে, মানে এটা এত ছোট হবে, পুরুত্বটা এত ছোট হবে যে del x টেন্ডস টু 0 হবে। আর এই del x যদি টেন্ডস টু 0 হয় তখন আমি এটা বলতে পারবো যে এই যে এখানে দেখো সবগুলা আমি যদি এখানে যোগ করে ফেলি f1 f2 f3 ডট 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 দিয়ে fn del x, পরে আমরা এটাকে সামেশন দিয়ে যদি লিখি, এইটা এটা হচ্ছে সামেশন অফ f del x, আমি যদি এখানে i ব্যবহার করি i cost 1 থেকে n, এটা হচ্ছে সামেশনের একটা নিয়ম, ম্যাথমেটিক্সে তোমরা পড়ছো যে f1 থেকে fn পর্যন্ত সবগুলো যোগ করার জন্য সামেশন। যদি i এর মানটা আমি বলি 1 তাহলে f1, i এর মান যদি বলি 2 তাহলে f2, তাহলে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4 এইভাবে n পর্যন্ত। ঠিক আছে? তোমরা যখন ইন্টিগ্রেশন পড়ছো তখন ইন্টিগ্রেশনের ডেফিনেশন ছিল এটা। তো আমরা ইন্টিগ্রেশনের সংজ্ঞা অনুযায়ী মানে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি f dx। একটা লিমিট লাগবে কত থেকে কত পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতে যাচ্ছি। ধরো এখান থেকে করবো, এটা যদি x1 হয় এখানে শেষ করবো x2, তাহলে লিমিটেশন লিমিট হবে x1 থেকে x2। এই জিনিসটা আমরা ওই স্লাইডে দেখাইছি যে আমাদের পরিবর্তনশীল বল যদি হয় তাহলে আমরা যদি এই পরিবর্তনশীল বলের মানটা যদি জানি তাহলে আমাদের একটা ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে আমরা কাজের মানটা বের করব। ঠিক আছে? এখন আমরা যদি একটা উদাহরণ দিই, এটা তো থিওরি গেল, একটা উদাহরণ দিলে তাহলে তুমি আরেকটু ক্লিয়ার হবা। তাহলে আমরা উদাহরণ দিব হচ্ছে স্প্রিং বল দ্বারা যদি কৃতকাজ নেই, আমরা যেটা এখানে দেখাইছি মূলত, দেখো যে স্প্রিং বল দ্বারা কৃতকাজ আমরা সরাসরি কাজ করে দেখাবো যে স্প্রিং বল দ্বারা কৃতকাজ কত হয়। তো দেখো স্প্রিং বল দ্বারা কৃতকাজ যদি হয়, যেহেতু আমরা এটা একটা পরিবর্তনশীল বল, আমরা একটু আগে দেখাইছিলাম যে এই বলটা কত হবে। আমরা একটু আগে বলছিলাম যে এই স্প্রিং বলটা এটা হচ্ছে F সমান সমান kx। তাহলে সেক্ষেত্রে স্প্রিং বল দ্বারা ধরো একটা স্প্রিং এরকম, এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা, তো আমি এটাকে টেনে একটু লম্বা করতে চাচ্ছি, লম্বা করে এতটুকু করে ফেললাম। তার স্বাভাবিক অবস্থা হচ্ছে x1 এটা 0, আমি তাকে নিয়ে গেছি x2 x, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি মূলত কতটুকু, x ইকুয়ালস টু x2 মাইনাস হচ্ছে x1, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তো আমরা এটাকে ইন্টিগ্রেশনের সাহায্যে করব। তাহলে f dx শুরু x1 থেকে শেষে হচ্ছে x2, তাহলে এটা হচ্ছে kx dx x1 x2। আমরা জানি ধ্রুবক গুলো বাইরে চলে আসে আর ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে বাই 2। এখন আমরা পাওয়ার গুলো বসাই দিব, তাহলে এটা হচ্ছে হাফ কে x2 স্কয়ার হাফ কে x1 স্কয়ার। ঠিক আছে? যদি আমরা এই মান বসাই দিই এখানে x1 0 x2 x, তাহলে কত আসবে এটা, হাফ কে x স্কয়ার মাইনাস 0, অতএব ফাইনালি আসবে w সমান সমান হাফ কে x স্কয়ার। এই হচ্ছে স্প্রিং প্রসারণে কৃত কাজের সূত্র।
এটা হচ্ছে স্প্রিং প্রসারণী কৃতকাজ। তাহলে আমরা আগে যে কাজটা করতাম সেটা হচ্ছে স্যার আরেকবার বুঝাতে স্যার ভালো তো। আরেকবার স্যার আমরা শেষের দুই লাইন বুঝিনি। শেষের 2 লাইন বোঝো নাই। একটু দেখো প্রথম থেকে। আমরা একটু আগে বলছিলাম যে স্প্রিং বল যেটা, এটা তার দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, এফ প্রপোর্শনাল টু এক্স। তাহলে এফ সমানুপাতিক, যদি একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়, এটাকে আমরা বলি, এই ধ্রুবকটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এর নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। বোর্ডের কোনো অংশ দেখা না গেলে বলবো, এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। এই অংশটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। তো এইটা যেহেতু পরিবর্তনশীল বল, কারণ এটা একটা ভেরিয়েবল আছে এক্স, তো আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, যেহেতু এটা পরিবর্তনশীল বল। তো এই ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কে হচ্ছে ধ্রুবক, এটা বাইরে চলে আসলো। এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, আমরা এখন এখানে মান বসাই দিব। এক্স এর বদলে আমরা জানি আপার লিমিট বসাইতে হয়, তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস লোয়ার লিমিট বসাইতে হয় এক্স ওয়ান স্কোয়ার বাই 2। ঠিক আছে। পরবর্তীতে দেখো এই জায়গাটায় আমি এখানে বলছিলাম যে তার যে স্বাভাবিক অবস্থা, যেখান থেকে আমি তাকে লম্বা করতেছি, এই স্বাভাবিক অবস্থা হচ্ছে 0 অবস্থায়, আর সে লম্বা হয়ে যেখানে গেল সেটা হচ্ছে এক্স। তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স টু বদলে এক্স, আর এটা বদলে হচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে স্প্রিং প্রসারণে কৃতকাজ। একটা প্রশ্ন সাধারণত হয়, সেটা হচ্ছে স্প্রিং প্রসারণ বা সংকোচনে উভয় ক্ষেত্রে কৃতকাজ ঋণাত্মক। স্প্রিং যদি আমি প্রসারণ করি অথবা যদি সংকোচন করি, উভয় ক্ষেত্রে কৃতকাজ ঋণাত্মক হয়। অর্থাৎ আমি যদি স্প্রিং প্রসারণ করি অথবা স্প্রিং সংকোচন করি, তাহলে এটা বলের বিরুদ্ধে কাজ হয়। আমরা যদি এই জিনিসটা এখানে দেখে দেখো, এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। আমি যখন স্প্রিং কে এই বরাবর এই দিকে টানতেছি, আমি তাকে এই বরাবর টানতেছি, এটা কে টানতেছে, আমরা ধরো এখানে এ দিয়ে দিলাম, মানে এজেন্ট টানতেছে, কোন একজন এজেন্ট ওই দিকে টানতেছে ডান দিকে। এখন স্প্রিং সে কি করবে, স্প্রিং এর চাহিদাটা কি, সে কিন্তু প্রসারিত হইতে চাবে না। তো স্প্রিং বলটা আমরা যদি বলি এটা হচ্ছে এফ এস, তাহলে স্প্রিং এর বল এটা কিন্তু এই বরাবর। স্প্রিং এর বলটা কোন বরাবর, স্প্রিং এর বলটা হচ্ছে বাম দিকে। ঠিক আছে। কাজেই আমরা এখানে ওই একটা মাইনাস সাইন বসাই দেব, বল ওই বরাবর, মানে স্প্রিং বল এই সরণটা হচ্ছে ডান দিকে আর স্প্রিং বলটা হচ্ছে বাম দিকে, মাঝখানে অ্যাঙ্গেল কত, আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে এজেন্ট দ্বারা কৃত কাজ। যদি বলি স্প্রিং 180 ডিগ্রি 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি হয় তাহলে আমরা এখানে cos 180 ডিগ্রি বসাই দেব। এখানে একটা মাইনাস সাইন আসবে, এখানে একটা মাইনাস সাইন আসবে, এখানে একটা মাইনাস সাইন আসবে, এখানে একটা প্লাস আসবে, এখানে একটা মাইনাস আসবে। ঠিক আছে। তাহলে স্প্রিং প্রসারণের কৃত কাজটা মাইনাস চলে আসবে। অথবা তুমি যদি মনে করো না আমি 180 ডিগ্রি দিব না, এইটা দিব না, আমি যদি মনে করি যে এটা স্যার একটা কোশ্চেন। আমি একটু শেষ করি, আমি যদি মনে করি এটা দিব না, এই cos 180 না দিয়ে এখানে একটা মাইনাস বসাই দিব, তাহলেও এগুলা মাইনাস আসবে, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রেও আমরা এখানে মাইনাস পাবো। কিন্তু স্প্রিং প্রসারণী কৃতকাজ যদি ধনাত্মক বা ঋণাত্মক এই প্রশ্ন না আসে, তাহলে আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করব। প্লাস বা মাইনাসের কোনো যদি ব্যাপার না আসে, তাহলে সরাসরি এই সূত্র ব্যবহার করব, বা হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ওয়ান স্কোয়ার, এটা ইউজ করবো। এটা এক্স ওয়ান হচ্ছে আদি অবস্থান, এক্স টু হচ্ছে শেষ অবস্থান। ঠিক আছে। এবার বলো কি বলতেছে। আচ্ছা স্যার, এই যে লাস্টে যে কাজটা দেখাইলেন স্যার, এটা কি স্যার স্প্রিং দ্বারা নাকি এজেন্ট দ্বারা কৃত কাজ? যখন মাইনাস হবে তখন হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আর যখন মাইনাস হবে না, মাইনাস বসাচ্ছি না, শুধু প্লাস আসতেছে, তখন হচ্ছে এজেন্ট দ্বারা কৃত কাজ। আমরা বলছিলাম কোন একটা কাজ এজেন্টের জন্য ধনাত্মক হলে স্প্রিং এর জন্য ঋণাত্মক হবে, স্প্রিং এর জন্য ধনাত্মক হলে এজেন্টের জন্য ঋণাত্মক হবে। ক্লিয়ার? জি স্যার। আবার যদি আমরা ইয়েতে চলে যাই, স্যার একটা স্যার প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার, আমি আবার সময় দেব আরেকটু দেখি, প্রায় স্যার শেষের কে দিকে কি আমাদের। স্প্রিং ধ্রুবক? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এখানে একটা অঙ্ক দেখো, স্যার দেখো লাস্টে যে একটা অঙ্ক দেখো,
একটা স্প্রিং এর দৈর্ঘ্য 1 মিটার হতে 1.5 মিটার করতে কত কাজ করতে হবে? স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, তাহলে আমরা কত বসাবো? w = হাফ x স্কয়ার, এখানে k এর মান দেওয়া আছে 1000 আর x হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে 1.5 - 1.5 হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এইভাবে আমরা কৃত কাজটা বের করতে পারবো। বুঝছো? আরেকটু যদি আগে যাই, এইখানে কিছু বাড়ির কাজ আছে, বুঝছো? যদিও কোনো কোনো ফ্রন্ট ভেঙে গেছে, ফ্রন্টের তো অনেক ফ্রন্ট, এইখানে বাড়ির কাজ আছে, এটা তোমরা একটু পড়ে নিবা। একটু আমি তবু একটু পড়ে দিয়ে দেখো। 2 কেজি ভরে একটা মসৃণ একটা টেবিলের এক প্রান্তে, আদর্শ স্প্রিং এক প্রান্তে আটকানো আছে। 2 কেজি ভরে একটা বস্তু এত বেগে টেবিলের উপর দিয়ে আনুভূমিক চলে স্প্রিং এক প্রান্তে ধাক্কা দিয়ে কতটুকু সংকুচিত করতে পারবে? পারবা না এটা? স্প্রিং ধ্রুবকের নাম হচ্ছে, মান হচ্ছে 4 নিউটন পার মিটার। এটা একটা বিষয়। আর এটা হচ্ছে সোভিয়েত রাশিয়া 2000 কেজি ভরে একটি রকেট ভূপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার উচ্চতায় পাঠালো যোগাযোগ উপগ্রহ হিসেবে কাজ করানোর জন্য। রকেটটি পাঠাতে কৃত কাজ হিসাব করো। তোমরা অলরেডি এটা যখন চ্যাপ্টার 6 পড়ছিলাম তখন এটা করছিলাম, তাই না? ঠিক এই কাজটাই করতে হবে যদি ভূপৃষ্ঠ থেকে আমরা দূরে পাঠাই। মনে আছে কিনা যে আমরা যখন ইন্ডিকেশন করছিলাম এটা একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা চাচ্ছি কোথায় পাঠাবো? এটা ভূপৃষ্ঠ থেকে মহাকর্ষ বলের বিরুদ্ধে কিন্তু কাজ। এখানে যদি আমরা বলটা বিরুদ্ধে না ধরে যদি এইভাবে দেখি, আমরা চাচ্ছি কোথায় পাঠাবো? এই ভূপৃষ্ঠ থেকে 200 মিটার উচ্চতায়। এইভাবে আমাদের ইন্ডিকেশন করতে হবে এবং তোমরা এটা করছিলাম। আমরা যদি একটু দেখো বোর্ডটা দেখো, তোমরা অলরেডি এটা করছো যে এইভাবে। স্যার বোর্ডটা ক্লিয়ার হচ্ছে না। 8 থেকে r + h, 8 থেকে r + h, এটা মুছে দেই। এখন ক্লিয়ার? 8 থেকে r ঘোলা ঘোলা আসছে আর কি। ঘোলা ঘোলা আসছে, নেটওয়ার্ক মাঝে মাঝে একটু এদিক সেদিক ইয়ে করে। দেখো তোমরা এটা f হচ্ছে g m m বাই r স্কয়ার, স্মল r দিয়ে দিই এটা যাতে ইন্ডিকেশন করতে আমার সুবিধা হয়। আর r + h মনে আছে এটা যে আমরা এখান থেকে পাই g m m, বাইরে চলে আসলো, এটা হচ্ছে -1/r, বা এখানে মাইনাস দিয়ে দিই, এটা হচ্ছে r + h/r সমান সমান gmm 1/r মাইনাস হচ্ছে 1/r + h। এখানে মানটান বসতে পড়ে যাবে, পৃথিবীর ভর ব্যাসার্ধ দেওয়া আছে। বুঝতে পারছো? আমরা দেখি আমাদের জন্য আর কিছু আছে কিনা সামনে, তারপরে তোমাদের প্রশ্নোত্তর পর্ব। তোমাদের যেখানে বোঝো নাই, যদিও অলরেডি বলে ফেলছো, না আর কিছু নাই। এবার তোমরা প্রশ্ন করতে পারো কার কোথায় প্রবলেম। স্যার বল। স্যার তখন যে আপনি বলছিলেন প্রসারণের ক্ষেত্রে মাইনাস হবে, সংকোচনের ক্ষেত্রে মাইনাস হবে, স্প্রিং এর ক্ষেত্রে সংকোচনের ক্ষেত্রে কিভাবে মাইনাস হবে? সংকোচনের ক্ষেত্রে কিভাবে মাইনাস হবে তাহলে একটু দেখো, সংকোচনের ক্ষেত্রে কিভাবে মাইনাস হয়। আমরা যদি বলি এটা হচ্ছে একটা স্প্রিং, একটু তারপর সংকোচন যেহেতু আমরা একটু স্বাভাবিকটা একটু বড় করে দিই, এটা হচ্ছে একটা স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। আমরা বলবো এটা x1, এটাকে 0 বলতে পারি যেহেতু স্বাভাবিক অবস্থা। তো এই অবস্থা থেকে তাকে সংকুচিত করা হলো এই অবস্থা। এখন সংকুচিত করার জন্য তাকে যে বল প্রয়োগ করছে এটা তো এজেন্টই করছে বাঁ দিকে, আর স্প্রিং নিজে প্রসারিত হওয়ার জন্য ডান দিকে বল প্রয়োগ করতেছে। স্প্রিং চাচ্ছে স্বাভাবিক অবস্থায় ফেরত যাবে, আমরা এই অবস্থাটাকে বলবো x2 = হচ্ছে x। স্প্রিং চাচ্ছে স্বাভাবিক অবস্থায় ফেরত যাবে, তো সেক্ষেত্রে কৃত কাজ w = f s dx। cos কত হবে বলো তো এটা? যদি আমি f s দিয়ে বলি 180 স্যার।
কারণ dx হচ্ছে বাম দিকে, fs হচ্ছে ডান দিকে 180, তাহলে এটা হবে kx dx x1 x2 একটা মাইনাস, তাহলে এখান থেকে মাইনাস k x স্কোয়ার বাই 2, এটা হচ্ছে x স্কোয়ার 1, এটা হবে মাইনাস হাফ k x2 স্কোয়ার প্লাস হাফ k x1 স্কোয়ার, অথবা হাফ k x1 স্কোয়ার হাফ k x2 স্কোয়ার। এখন দেখো তো কোনটা বড়, x1 টা বড় না x2 টা বড়? x2 বড় না স্যার, এই x1 সরি, x1 বড় না হ্যাঁ স্যার x1 তো বড়। আচ্ছা, যদি আমরা এই ঝামেলায় না গিয়ে সরাসরি বলি x1 এর ভ্যালু কত? 0 স্যার 0, আর এটা x x স্ট্রিং তুমি প্রসারণ করো অথবা সংকোচন করো, দুই ক্ষেত্রেই কৃতকাজের মান সমান। বুঝছি স্যার। ঠিক আছে, ক্যালকুলেশনও সমান, ক্যালকুলেশনও সেম, শুধু চিত্রটা আলাদা। ক্যালকুলেশনও সেম, শুধু চিত্রটা আলাদা। নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন। স্যার স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে যে গতিশক্তির যেটা হচ্ছে মানে পরিবর্তন হচ্ছে, সেটা কি মানে কাজ? আমরা এটা 19 এ পড়ছি, কাজ এবং শক্তি একই জিনিস। 19 আরেকটা জিনিস ছিল কাজ শক্তি উপপাদ্য, মনে আছে? গতিশক্তির পরিবর্তন কৃতকাজের সমান, হ্যাঁ স্যার, কাজ শক্তি উপপাদ্য। আমরা পরের দিন ক্লাসে পড়বো শক্তি, দেখবা দেখা যাবে কাজ এবং শক্তি আসলে একই রাশি। হ্যাঁ স্যার, বল বল কি স্যার নির্দিষ্ট ফাংশন আকারে স্যার চেঞ্জ হতে পারে? স্যার f ইকুয়ালস টু x স্কয়ার বাই 3 এরকম কিছু, এরকম কোন ওয়ে আছে স্যার? দেখো তো এরকম আছে কিনা। আমি যদি বলি দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল, যদি বলি দেখো দুইটা বস্তুর মধ্যকার মহাকর্ষ বল F equals to G m1 m2 by x স্কয়ার লেখা যায় এটা। তাহলে আসলে এই বলটা হচ্ছে f of x, মানে x এর উপর নির্ভরশীল, অবস্থানের উপর নির্ভরশীল। দূরত্ব যদি কাছাকাছি হয় তাহলে f1, দূরত্ব যদি একটু দূরে হয় তাহলে f2, অবশ্যই f1 is greater than f2, তাই না? তাহলে এটা হচ্ছে x এর একটা ফাংশন। এই এরকম x এর ফাংশন হইতে পারে বল, অবস্থানের ফাংশন হইতে পারে, অথবা কখনো সময়ের ফাংশন হইতে পারে। বিভিন্ন কিছু কারণে বলটা পরিবর্তনশীল হতে পারে। নেক্সট কোশ্চেন। স্যার স্যার একটা রিকোয়েস্ট আছে স্যার। রিকোয়েস্ট? স্যার আমাদের এই সপ্তম অধ্যায়ের প্রবাহীর প্রবাহ একটা আছে স্যার, ওইটাই স্যার একটু লেকচার দিলে ভালো হতো একদিন। আচ্ছা, অসুবিধা নেই, সিরিয়ালি আসবে। জি স্যার। এটা সম্পর্কে বলবো আজকে। আজকে এটা সম্পর্কে আমার নাই আর অন্য কেউ? একটু তাহলে সামারি বলে শেষ। দেখো আমরা মূলত এই চ্যাপ্টারে যা যা পড়লাম সেটা হচ্ছে কাজ সম্পর্কিত। কাজ কি করতে চাইলে আমাদেরকে মূলত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, তোমরা একটু স্পিকার গুলো মিউট করে দাও, সেটা হচ্ছে বল এবং সরণের ডট গুণফল দিয়েও করতে পারবো, অথবা বল এবং সরণের মাঝখানে কোণের কসের গুণফল দিয়েও করতে পারবো। এইভাবে আমরা কাজ নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে থিটা অবশ্যই বল এবং সরণের মাঝখানের কোণ। কোনো কারণে যে কোনো থিটা দিলেই ওটা ব্যবহার করা যাবে না, দেখতে হবে বলের দিক কোন দিকে, সরণের কোন দিকটা কোন দিকে, ঠিক এই কোণটা ইউজ করতে হবে।
কাজ দুই ধরনের হতে পারে, বলের দ্বারা কাজও হতে পারে, বলের বিরুদ্ধে কাজও হতে পারে। যদি মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণ হয় তাহলে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ, আর যে মধ্যবর্তী কোণটা স্থূলকোণ হয় তাহলে বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে, ধ্রুব বল দ্বারা কাজ হতে পারে, পরিবর্তনশীল বল দ্বারাও কাজ হতে পারে। ধ্রুব বল দ্বারা 99 পড়ছে, এখন পরিবর্তনশীল বল দ্বারা পড়তে হবে। অলরেডি কিছু প্রয়োগ তোমরা ষষ্ঠ অধ্যায়ে পড়ছো, এখানে আমরা নতুন করে স্প্রিং বল পড়লাম। সপ্তম অধ্যায়ে ছিল যে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, তোমরা এই যে এইটা দিয়ে ইউজ করছিল, হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, স্থিতিস্থাপক বল এই তো, এই হলো মোটামুটি। আমরা আজকে তো কাজ শেষ করলাম, তো আমরা আগামী দিন শক্তি নিয়ে পড়বো, শক্তির ব্যাপারে ডিটেইলস পড়বো। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি স্যারকে বলবো যে আজকে আমরা এখানে ক্লোজ করে দিতে পারি। আমার স্যার আছেন?